রেকর্ড অপশন গেছে না? ওকে, দেখো আজকে আমরা যে টপিকটা পড়বো হৃদরোগ নিয়ে পড়বো। আমরা তো লাস্ট ক্লাসে হৃদপিণ্ড পড়ছি, রক্ত সঞ্চালন পড়ছি, এই সেই হ্যান এগুলা বাকি যা যা ছিল মানে গঠনগুলো মোটামুটি দেখছি। আজকে আমরা দেখবো হৃদরোগ যেগুলো আছে, মানে মোটামুটি হৃদরোগ কতগুলা হৃদরোগ আছে সেই হৃদরোগ গুলা নিয়ে আমরা পড়বো আজকে, ঠিক আছে? তো হৃদরোগের বিভিন্ন অবস্থাগুলো পড়বো, তারপর কেন হয়, কি ধরনের লক্ষণ দেখা দিলে বুঝতে পারবো যে আমার ওই হৃদরোগটা হয়েছে, তারপরে এর প্রতিকারটা কি, সেই ধরনের জিনিসগুলো আমরা দেখবো। তো প্রথমে আছে আমাদের সবচেয়ে কমন যে জিনিসটা, তোমাদের ইয়াং বা হোক বা বৃদ্ধ হোক বা বাচ্চা হোক বা যে কোনো যারাই হোক না কেন, সবচেয়ে কমন যেটা দেখা যায় সেটা হলো বুকে ব্যথা, ঠিক আছে? নানা কারণে বুকে ব্যথা হইতে পারে। তোমাদের মনে হইতে পারে বুকে ব্যথা মানে সবকিছু হার্ট রিলেটেড বা হৃৎপিণ্ড রিলেটেড বা এরকম কিছু না, আসলে তা না। বুকের মধ্যে আমাদের চেস্ট পেইন যেটা আছে সেটা কি চেস্টের যে কোনো অংশের জন্যই হইতে পারে আমাদের, যেটা ফুসফুসের জন্য হইতে পারে বা বিভিন্ন তোমার আর বাকি যে জিনিসগুলো আছে কোনো পর্দা বা প্লুরাল বা ঝিল্লির জন্য হইতে পারে, এই জিনিসগুলো হইতে পারে। তো আমরা বিভিন্ন ধরনের বুকে ব্যথার প্রকারভেদটা দেখবো, এগুলোর লক্ষণ এবং কারণগুলো আমরা দেখবো মেইনলি। এর কারণ বা যাই হোক না কেন দু একটু যে যেগুলো যা আছে তাই আমরা দেখবো। যেমন প্লুরাইসিটা হয় কি, তোমার ধরো ফুসফুসের আবরণ যেটা আছে, প্লুরাইসি মানে এটা ফুসফুসের, বুঝতে পারতেছে ফুসফুস জাতীয় কোনো কিছু। ফুসফুসের যে আবরণ প্লুরা, সেই আবরণে যদি ভাইরাসের সংক্রমণ ঘটে তাইলে একটা প্রদাহ ঘটে, তখন আমরা ব্যথার অনুভব করি, সেটাকে আমরা বলি প্লুরাইসি, বুকে ব্যথা। তারপরে কি আছে, পেরিকার্ডাইটিস, হৃৎপিণ্ডের ঝিল্লি প্রদাহ। হৃৎপিণ্ডের পর্দার নাম কি ছিল, পেরিকার্ডিয়াম। ওই পেরিকার্ডিয়ামে যদি কোনো প্রদাহ হয় তখন তাকে আমরা বলি পেরিকার্ডাইটিস। এটার লক্ষণটা কি, তীব্র ব্যথা, বুকে তীব্র ব্যথা হবে এবং কাশি হবে। নিউমোনিয়া আছে জানো তোমরা, আহ, ফুসফুসের আবরণে যদি ভাইরাসের আক্রমণ হয় তখন তাকে আমরা প্লুরাইসি বলি, আর ফুসফুসে যদি ব্যাকটেরিয়াল আক্রমণ হয় তখন তাকে আমরা বলি নিউমোনিয়া। বাচ্চাদের জন্য এটা খুবই মারাত্মক একটা রোগ, তবে বাকিদের যে হয় না তা না, এটা কিন্তু সবারই হয়, ঠিক আছে? জিনিসটা কিন্তু সবারই হয়, বাট বাচ্চাদের জন্য এবং বৃদ্ধদের জন্য এটা কি মারাত্মক, ঠিক আছে? ওকে। তারপর আছে পালমোনারি অ্যালবিজম বা শ্রোণী দেশে যেই জমাট বেঁধে রক্ত ফুসফুসে প্রবেশ ও ইনফেকশন সৃষ্টি করে, বা জমাট রক্ত যখন ফুসফুসে প্রবেশ করে, পালমোনারি অ্যালবিজম দেখবো আমরা। তারপরে ধরো তোমার আরো আছে, বা এগুলো আছে প্রত্যেকটা একটু দেখো। অ্যাওর্টিক ডিসেকশন আছে, মহাধমনীর প্রাচীর যদি ছিঁড়ে যায় তখন তাকে আমরা বলি মারাত্মক হইতে পারে, এটা পরিস্থিতিটা মারাত্মক হইতে পারে, বুঝতেই পারতেছো প্রাচীর ছিঁড়ে যাওয়া মানে মারাত্মক হইতে পারে। তারপর তোমার ধরো আরো আছে কস্টোকন্ডাইটিস, এটা কি আছে, পরশুকা এবং বক্ষস্থি, বক্ষ তোমাদের যে ইয়ারটার তরুণস্থির সংযোগস্থলে কি হয়, প্রদাহ হয়, দীর্ঘকালীন বুক ব্যথা এটা একটা। পরশুকার ভাঙন এবং পেশি টান, এগুলা। তারপর স্নায়ুতে চাপ, দুশ্চিন্তা এবং আতঙ্কগ্রস্ত হইলেও কিন্তু মানুষের বুকে ব্যথা হয়। তুমি এটা দেখবা যে তোমার যদি হঠাৎ করে চিন্তা হয়, বুকটা কেবল ভারে ভার মনে হয়, চেস্টটা ভার ভার মনে হয়, মনে হইতেছে যে বুকটা মানে বন্ধ হয়ে যাইতেছে, আটকায় যেতেছে, এরকম মনে হইতে পারে, ঠিক আছে? ওকে, তখন তোমাদের যে উচ্চচাপ নিম্ন রক্তচাপ এগুলোর কারণে এগুলো হইতে পারে। তারপর হলো পিত্তপাথড়ী। পিত্তপাথড়ী সম্পর্কেও তোমাদের ধারণা থাকার কথা। তোমাদের কারো বা আত্মীয় স্বজন কারো হয়তো পিত্তের তলে পাথর হয়েছে, এরকম কোনো কথা শুনছো আর কি, ঠিক আছে? পাথর হইলে, যদি পাথর হয় তখন যে সমস্যাটা দেখা যায় সেটাকে আমরা পিত্তপাথড়ী বা গল স্টোনস বলি। তখন এই পাথরটা বের করে ফেলতে হয়, ঠিক আছে? কম পানি খাওয়া, এইসব কারণে এগুলো হইতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, ওগুলো আমরা বুকে ব্যথা দেবে, আমাদের পড়া শুরু হলে অ্যানজাইনা থেকে। অ্যানজাইনা, হৃদশুল যেটাকে বলা হয়, অ্যানজাইনা সম্পর্কে আমরা আজকে পড়বো। নানা কারণে বুকে ব্যথা হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃৎপিণ্ডজনিত ব্যথা, বুক ব্যথা। এই যে আমরা বিভিন্ন কারণে বুকে ব্যথা পড়লাম এখানে, দেখো মহাধমনীর প্রাচীর ছিঁড়ে যাইতেছে, শ্রোণীদেশে, ফুসফুসে, পর্দাতে যে বৃত্ত, এগুলা যেখানেই হোক না কেন। তো আমরা সবচেয়ে মারাত্মক কোনটা, হৃৎপিণ্ডে যদি হৃৎপিণ্ডের কারণে যদি বুকে ব্যথা হয় তাইলে সেটা সবচেয়ে মারাত্মক। হৃৎপেশি যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায় না, ঠিক আছে, তখন মনে হবে কি বুকটা নিষ্পেষিত হচ্ছে বা দমবন্ধ হয়ে যাচ্ছে। ওই যে বললাম না যে বুকের মধ্যে হঠাৎ করে মনে হবে যে আটকায় যাচ্ছে, সেই অবস্থাটাকে আমরা বলবো অ্যানজাইনা, অ্যানজাইনা পেক্টোরিস, ঠিক আছে? যদি হৃৎপেশি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পায়, মানে ধমনী যদি কালেক্ট করতে তোমার ব্যর্থ হয়, তখন তাকে আমরা বলবো
অ্যানজাইনা বা হৃদশুল বলবো আর কি, ঠিক আছে? ওকে, তো অ্যানজাইনা বা হৃদশুল যাই হোক না কেন, তো তারপর আমাদের কি আছে অ্যানজাইনার লক্ষণ যদি বলো, অ্যানজাইনার লক্ষণ আমরা লক্ষণগুলো দেখবা, একবার করে পড়বা, দেখবা যে মাথার মধ্যে ঢুকে গেছে অ্যানজাইনা কেন হয়। বা অ্যানজাইনাটাকে মেইনলি বলা হয় হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বলা হয়। মানে তোমার যে হার্ট অ্যাটাকটা যে হবে, হার্ট অ্যাটাকটা কি আমরা একটু পরে পড়বো, এই হার্ট অ্যাটাকটা হওয়ার আগের অবস্থাটা কি বলে আমাদের অ্যানজাইনা, তীব্র ব্যথা, বুকে ব্যথা, একদম অস্বস্তিকর অবস্থায় চলে যাবে, মনে হবে যে এখনই আমি মারা যাচ্ছি, এরকম মনে মনে হবে তোমার। অ্যানজাইনার লক্ষণটা কি, উল ফলক বা স্টারনাম যেটা আছে, ওই স্টারনামের পেছনে ব্যথা হওয়া, ব্যায়াম বা শারীরিক কাজে মানসিক কাজে অতিরিক্ত বোঝন, শীতকালে আতঙ্কে বুকে ব্যথা হইতে পারে। তুমি ধরো কোনো কাজ করলা, তোমার ধরো কোনো মানসিক চাপ আসলে আসতেই পারে, মানুষের প্রত্যেকদিনই মানসিক চাপ আসতে পারে, অতিরিক্ত খাওয়া দাওয়া করলা, শীতকালে বা আতঙ্কে তোমার বুক ব্যথা হইতে পারে, 5 থেকে 30 মিনিট পর্যন্ত স্থায়ী হইতে পারে এই বুকে ব্যথাটা। অ্যানজাইনা গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, এমনকি দাঁতেও ছড়াইতে পারে, মানে অনেক জায়গায় এটা ছড়াইতে পারে। অনেক সময় ব্যথা কোত্থেকে আসছে বোঝা যায় না, তো শরীর ব্যথা করতেছে কিন্তু কোন জায়গাটায় যে ব্যথা হইতেছে বুঝতে পারো না, ঠিক আছে? বুকে জ্বালা পোড়া, চাপ, নিষ্পোষণ, আড়ষ্ট ভাব সৃষ্টি, অস্বস্তির প্রকাশ ঘটায়। অনেক সময় আমাদের জ্বালা পোড়া হলে মনে করি গ্যাস্ট্রিকের জন্য, কিন্তু না, এটা তোমার অ্যানজাইনার কারণেও হইতে পারে, ঠিক আছে? এই জন্য বাংলাদেশের মানুষ হঠাৎ করে মারা যায়, বা তোমার দেখা যায় যে একদম শেষ অবস্থায় হাসপাতালে যে ভর্তি হয় এবং মারা যায়, এবং 7 বছরের মধ্যেই মারা যায়, ঠিক আছে? কারণ সে বুঝতে পারে না তার রোগটা আসলে কি। সে মনে করে জ্বালা পোড়া হইতেছে, জ্বলতেছে, সে মনে করে কি তার গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায়, তাও তার ভালো হয় না, যে মনে করে যে গ্যাস্ট্রিকের মধ্যে একসময় তো ভালো হয়েই যাবে, বিভিন্ন চিকিৎসা নিতে থাকে, বিভিন্ন ওষুধ খাইতে থাকে, তখন আস্তে আস্তে তার অবস্থাটা খারাপ হয়ে যায় এবং লাস্ট পর্যন্ত সে মারা যায়। এই জন্য বাংলাদেশের এই অবস্থা আর কি, ঠিক আছে? তারপর হলো বুকে ব্যথা, হজমে গন্ডগোল, বমি বমি ভাব, কমন যে ইয়াগুলো, এগুলো তোমাদের ডেইলি হইতে পারে এরকম কিছু লক্ষণ। ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া কিংবা দম ফুরিয়ে হাঁপানো দেখা দিতে পারে। এই যে দেখো কথাটা বলছি এখানে, অনেক রোগী অ্যানজাইনা টের পায় না, তবে কাঁধ এবং বাহু ভারী হয়ে আসে, বুকে ব্যথার সাথে সাথে ঘাম হয়, মাথা ঝিমঝিম করে, ফ্যাকাশে হয়ে আসে, রোগী চিন্তিত থাকে, মাথা ঝুলে থাকে, সারাদিন দুর্বল এবং পরিশ্রান্ত থাকে, সহজ কাজে কঠিন মনে হয়। অ্যানজাইনা বুঝি টেরই পায় না যে তার অ্যানজাইনা আছে, ঠিক আছে? প্রতিকার কি, এগুলোর প্রতিকার অনেকটা একই রকম, সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। তোমাকে অতিরিক্ত মোটা হওয়া যাবে না, অতিরিক্ত চিকন হওয়া যাবে না, ঠিক আছে? তোমাকে একটা সুস্বাস্থ্য অধিকার হইতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ সাথে পালন করা উচিত, যেমন আমাদের বয়স, লিঙ্গভেদ, হৃদরোগ, অ্যানজাইনা, পারিবারিক ইতিহাস, এগুলো পারিবারিক ইতিহাসও হইতে পারে, জেনেটিক্যালিও হইতে পারে। সেসব বিষয় নাগালের মধ্যে আছে, হাঁটা চলা, ব্যায়াম করতে হবে। স্থূলতা প্রতিরোধ করা, স্থূলতা জানো, বা অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। তারপরে সুষম হৃদ বান্ধব খাদ্য খাওয়া, রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা, ফ্যাট জাতীয় খাদ্য কম খেতে হবে, ধূমপান করা যাবে না, তার মদ্যপান করা যাবে না, বছরে একবার হলেও সম্পূর্ণ চেক আপ করাতে হবে বডিটা, একবার সম্ভব হলে 2 বার সম্পূর্ণ বডিটা চেক আপ করতে হবে যে তোমার কিছু আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এই সমস্যাগুলো দেখতে হবে। তারপরে আছে আমাদেরকে আহ বললাম, এরপর আমাদের আছে এই যে এখানে দেখবা তোমরা এগুলা, মানে এগুলা পড়বা, মানে প্রত্যেকটা রোগ সম্পর্কে তাদের কারণ পড়বা, প্রতিকার পড়বা, এগুলো একটু পড়বা, ক্লিয়ার হয়, অত কঠিন কিছু না। আচ্ছা, এবার হার্ট অ্যাটাকটা কেন হয়? আমরা বললাম যে হৃৎপিণ্ডে যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায় না, তখন তার হৃদশুল বা অ্যানজাইনা হয়। এখন হার্ট অ্যাটাকটা কখন, যখন পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ অভাবে, মানে অক্সিজেন সরবরাহ পাইতেছে না, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড পাইতেছে না, তাহলে তার অ্যানজাইনা দেখা যাবে। যদি এটা কন্টিনিউয়াসলি হইতে থাকে, যে কন্টিনিউয়াসলি দিনের পর দিন তার এটা হইতেছে, হইতেছে কেন, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায় না। আচ্ছা, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আনার দায়িত্বটা কার? ধমনী। আমরা জানি ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, ধমনী তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত আনবে হৃৎপিণ্ডে। তো ধমনীর মধ্যে সাপোজ ধরো কোলেস্টেরল জমা পড়ে গেছে, বা একটা, তো মানে তেলের আবরণ পড়ে গেছে, আমরা একটা ছবি দেখলে এটা ক্লিয়ার হবো এই জিনিসটা কি, আমরা একটু দেখো, একটা ছবি দেখে আমরা এটা, এই যে এখানে, এই যে দেখো একটা, এই যে দেখো ধমনী, এই যে ধমনী দিয়ে তোমার কি রক্ত আসে, এই যে ধমনীর মধ্যে দেখো হলুদ হলুদ যেটা জিনিসটা, সেটা কোলেস্টেরল বা চর্বি বা প্লাক জমে গেছে, প্লাক জমে যাওয়ার কারণে ধমনীটা সংকীর্ণ হয়ে যায়, যার কারণে রক্তটা ঠিকমতো এই দিক দিয়ে আসতে পারে না, যার কারণে কি হইতেছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসতে পারতেছে না, যার কারণে হৃৎপিণ্ড অনবরত দুর্বল হয়ে যেতেছে। এই প্লাক গুলা জমে তোমার খাদ্যাভ্যাসের জন্য,
বাংলাদেশে যে খাবারগুলো আছে ওই খাবারগুলোর মধ্যে ভেজাল থাকে, এই থাকে সেই থাকে, কোলেস্টেরল বেশি থাকে, ফ্যাট থাকে। বাঙালিরা ফ্যাট জাতীয় খাদ্য বেশি পছন্দ করে, বেশি তেল দিয়ে খাইতে পছন্দ করে। ওইটার কারণে ধমনীর মধ্যে প্লাক গুলো জমে যায়, তার কারণে এই প্রবলেম গুলো হয়। তাহলে ঠিক আছে, এটাই হলো আমাদের কারণ যে এটার কারণে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কিন্তু আসতেছে না, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি আসতেছে না, যার কারণে তোমার কি হইতেছে, হৃৎপিণ্ড অনবরত দুর্বল হয়ে যেতেছে এবং পর্যাপ্ত পরিমাণ রক্তটা যখন আস্তে আস্তে পাইতেছে না, মানে কোথাও যেতে পাইতেছে না, তখন কি কার্ডিয়াক পেশি, হৃৎপিণ্ডের যে পেশিটা সেটাকে কার্ডিয়াক পেশি অথবা কি পেশি বলা হয়, হৃৎপেশি, ওই হৃৎপেশিটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায় বা মরে যায়। অ্যাঞ্জাইনা তো রক্ত না পাইলেই সে বুকে ব্যথা হবে, বা হার্ট অ্যাটাকটা কখন হবে, যখন এই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি ধ্বংস বা মরে যাবে, তখন আমরা তাকে হার্ট অ্যাটাক বলবো, তখনই হার্ট অ্যাটাকটা করে। এটা কেন হয় বা কারণটা কি, ধমনীর অন্তর্গতে বললাম উচ্চমাত্রায় কোলেস্টেরল জমা, ওই যে প্লাক জমে যায় এবং অন্তঃস্থ হবার বন্ধ হয়ে গেলে হৃৎপেশিতে পুষ্টি এবং অক্সিজেনের রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। হৃৎপিণ্ডে বা হৃৎপেশিতে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আসতে পারে না, ঠিক মতো আসতে পারে না, ফলে হৃৎপেশি ধ্বংস হয়ে যায় এবং মরে যায়। হার্ট অ্যাটাকের অপর নাম হলো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা মনে রাখবা। অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে যাবে হার্ট অ্যাটাকের লক্ষণ। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো যদি আমরা দেখি, হার্ট অ্যাটাকের লক্ষণগুলো একটু খেয়াল করো। আহ, বুকে অস্বস্তি, বুকের ঠিক মাঝখানে অস্বস্তি হয়ে থাকে, কয়েক মিনিট থাকে, চলে আবার ফিরে আসে, বুকে অসহ্য চাপ, মোচড়ান, এগুলা চাপ অনুভব করবে, আঁচড়ান, ব্যথা অনুভব করবে। উদ্ধারের অন্যান্য অংশে অস্বস্তি, এক বা উভয় পিঠ, গলা অস্বস্তি হইতে পারে, তোমার পিঠে হইতে পারে, গলার কাছে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। আমরা মনে করি হার্ট অ্যাটাক মানে শুধুমাত্র বুকে বা চেস্টে যে এটা হবে, এটা না। ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস হবে, ঘন ঘন নিঃশ্বাস, অনেক সময় বুকে অসুস্থ হওয়ার আগে এমন অবস্থা দেখা দিতে পারে যেটা ঘন ঘন নিঃশ্বাস, বমি বমি ভাব, অবশ্যই বমি বমি ভাব হইতে পারে, ঘুমে ব্যাঘাত, তোমার ঘুম হইতেছে না, রাত্রেবেলা ঘুমাইতে পারতেছে না, এটাই। তো এটা প্রতিরোধ কি, অ্যানজাইনার মতোই অনেকটা, হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে হবে, তোমাকে স্বাস্থ্যসম্মত খাদ্য এবং পানীয় প্রয়োজন করতে হবে, ঋতুকালীন টাটকা ফল এবং সবজি খাইতে হবে, চর্বি এবং কোলেস্টেরল খাবার বাদ দিতে হবে, এটা সবচেয়ে বেশি মারাত্মক। বডি মাস ইনডেক্স, ওই যে আমরা আগের অধ্যায়ে পড়ছিলাম, মেনে চলতে হবে, মানে ওই যে স্থূলতাটা মেনে চলতে হবে আর কি। সঠিক ওজন, কোলেস্টেরলের মাত্রা, রক্তচাপ নিয়ন্ত্রণ, 30 মিনিট হাঁটতে হবে, এগুলো মানে হাঁটাহাঁটি করতে হবে, ঠিক আছে। এই যে করোনার মধ্যে আমরা বাসায় বসে আছি, এতে কিন্তু আমাদের দেহের অনেক ইয়া হয়ে গেছে প্রবলেম। তো যখনই সুযোগ পাবো আমরা হাঁটাহাঁটি করার চেষ্টা করবো, ঠিক আছে। ধূমপায়ী হলে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে, ধূমপান করা যাবে না। শুধু হৃদরোগ নয়, অনেক অসুখের মূলে আছে অ্যালকোহল গ্রহণ, অ্যালকোহলটা তোমার নিষিদ্ধ করতে হবে। কোলেস্টেরল, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ চালিয়ে যেতে হবে অথবা বন্ধ রাখতে হবে। বছরে অন্তত একবার হলে, আর কি, মানে মোটামুটি প্রতিরোধ ব্যবস্থাটা অ্যানজাইনার মতোই, কারণ ওই কারণেই তো হইতেছে। অ্যানজাইনাটা প্রাথমিক অবস্থায় দেখা যায়, আর আর হার্টের একটা একদম লাস্ট পর্যায়ে দেখা যায় আর কি। তুমি যদি এটাকে কন্টিনিউয়াসলি চালায় যেতে দাও তাহলে এটা হার্ট অ্যাটাক দেখা যাবে। আরেকটা আছে হার্ট ফেলিউর, যেটা সবচেয়ে মারাত্মক। হৃৎপিণ্ডে যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না, তাকে হার্ট ফেলিউর বলে। সাপোজ ধরো হৃৎপিণ্ডটা একটু দুর্বল হয়ে গেছে, হৃৎপিণ্ডটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা জানি দেহের যেখানে রক্ত দরকার হৃৎপিণ্ড সেখানে রক্ত সাপ্লাই দেয়। এখন হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাওয়ার কারণে যদি রক্ত সাপ্লাই দিতে প্রবলেম হয়, তখন সেটাকে আমরা বলি হার্ট ফেলিউর। রক্ত যখন সাপ্লাই দিবে হৃৎপিণ্ড মানে দেওয়া, দান করার ব্যাপারে, তখন যদি ফেল করে তখন সেটাকে আমরা বলি হার্ট ফেলিউর। তো যথেষ্ট শক্তি থাকতে পারে না, মানে হৃৎপিণ্ড যদি নিজে রক্ত না পায় সে কি সাপ্লাই দিবে, এইটাই। হৃৎপিণ্ডের মধ্যে যদি রক্ত আসতে কোনো বাধা প্রদান হয়, তখনই হৃৎপিণ্ডটা কি করতে পারে না, রক্ত সাপ্লাই দিতে পারে না, তখন হৃৎপিণ্ডটার শক্তিটা আস্তে আস্তে কমে যায়, শক্তি না থাকায় কমে যায়, এবং এই সমস্যাটাকে আমরা বলি হার্ট ফেলিউর। হার্ট ফেলিউরের কারণ, এই যে দেখো, করোনারি ধমনির অন্তর্গাতে কোলেস্টেরল জমে ধমনী সংকীর্ণ হয়ে গেলে, করোনারি ধমনী যেটা আছে সেটার মধ্যে যদি কোলেস্টেরল জমে, তাহলে সংকীর্ণ করে দিলে হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ থেকে বঞ্চিত হয়ে যায়। এই বঞ্চিত হয়ে যাওয়ার কারণে কি, হৃৎপিণ্ডটা আস্তে আস্তে দুর্বল হইতে থাকে, মানে হৃৎপিণ্ডে যদি রক্ত না আসে, হৃৎপিণ্ডটা আস্তে আস্তে দুর্বল হইতে থাকে। দুর্বল হলে কি, হৃৎপিণ্ড আর রক্ত সাপ্লাই দিতে পারে না। ওই সাপ্লাই দিতে না পারার কারণে আমরা তাকে কি বলি, হার্ট ফেলিউর বলি। এটা কি কি কারণে হইতে পারে, উচ্চ রক্তচাপ যদি অনেক দিন বেশি দিন স্থায়ী হয়, তখনই কোলেস্টেরলটা বেশি জমে, বেশি রক্তটা বেশি আসা যাওয়া করে, কোলেস্টেরলটা বেশি জমে ওইখানে।
এবং ফলে রক্ত চলাচলে বাধাগ্রস্ত এবং হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিস হলে পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন সঠিকভাবে ব্যবহার করতে পারে না। মানে তোমার ডায়াবেটিস হলে অনেক ঝামেলা হইতে পারে। হৃৎপেশি এবং হৃৎপিণ্ডের বাহিকাগুলা যেগুলা আছে, যেগুলা বহন করে, সেগুলা দুর্বল হয়ে যেতে পারে। এগুলো সব দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের যে জিনিসটা ঘটে সেটাকে আমরা বলি হার্ট ফেইলিউর। তোমার হার্ট ফেইলিউর হলে তোমার দেহের বিভিন্ন অংশে তুমি শক্তি পাবা না। তোমার হাতে রক্ত আসতেছে না ঠিক মতো, তুমি হাতে শক্তি পাবা না, কাজ করতে পারবা না। বিভিন্ন প্রবলেম হইতে পারে। ঠিক আছে? তোমার দেহের প্রত্যেকটা অঙ্গে রক্ত প্রয়োজন। রক্ত যদি হৃৎপিণ্ড সাপ্লাই দিতে না পারে, তাইলে তোমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে আরকি। আচ্ছা, হার্ট ফেইলিউর লক্ষণ সক্রিয়, নিষ্ক্রিয় এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্ট ভোগা। শ্বাসকষ্টটা এখানে মেইনলি ঘুমের সময় মাথার নিচে ২ টি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়। সাদা ও গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস সহ কাশি হইতে পারে। শরীরের বিভিন্ন জায়গাতে টিস্যু তরল জমে শরীরটা ফুলে ওঠে। হাত দেখবা যে ফুলে ওঠে অনেক সময়। হাতের কোন জায়গায় কারণ ছাড়াই ফুলে উঠতেছে। তারপর তোমাকে কি স্ফীত হয়ে যায়, আটসাত মনে হয়। মানে তোমার ধর পাটা ফুলে গেছে। পাটা ফুলে যাওয়ার কারণটা কি হইতে পারে? জুতা দেখবা তোমার টাইট মনে হয়। ওইটা। এটা একটা হার্ট ফেইলিউর এর লক্ষণ। ঠিক আছে? আচ্ছা। তারপরে আমাদের আছে কি প্রতিদিন সমস্ত কাজে সবসময় তোমার একটা ক্লান্তি ভাব আসবে। ক্লান্তি ভাব এখানে তোমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। সিঁড়ি দিয়ে ওঠা, কিছু বহন করা সবকিছুর মধ্যে একটা শ্রান্তি ভাব যেটা চলে আসে। পাকস্থলী সবসময় ভরা মনে হয়। মানে তোমার মনে পেট ভরা, তোমার খাইতে ইচ্ছা করে না। হৃদস্পন্দন এত দ্রুত হবে যে হৃৎপিণ্ড একটা প্রতিযোগিতায় মনে হবে যে হৃৎপিণ্ড এত দ্রুত স্পন্দন করবে মানে যে খাইতেছে না এরকম মনে হয়। কাজকর্ম চলনে অসামঞ্জস্য, স্মৃতিহীনতা প্রকাশ পায়। হার্ট ফেলিউর প্রতিকার, হ্যাঁ, প্রতিকার ৩ টা ধরনের চিকিৎসার মাধ্যমে আমরা হার্ট ফেলিউর প্রতিকার করতে পারি। আর জীবনযাপন পদ্ধতির পরিবর্তন করতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার খাইতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা দেখা সুষম খাদ্য খাইতে হবে। সুষম খাদ্য মানেই তুমি ভালো থাকবা। সুষম খাদ্য আর তোমার শরীরটাকে সক্রিয় রাখা। সক্রিয় রাখা মানে কি? তুমি চলতেছো, ফিরতেছো, হাঁটতেছো, ইয়া করতেছো, বসে না থাকা। ঠিক আছে? আচ্ছা, ওষুধ গ্রহণ। ওষুধ, হ্যাঁ, ডাক্তার যে ওষুধ দিবে সে ওষুধ তুমি গ্রহণ করবা। অন্যান্য চিকিৎসা চালিয়ে যাওয়া। অন্যান্য চিকিৎসা হলে তোমার হার্ট ফেলিউর মনে হয় সেদিকে তোমার সরিয়ে ফেলতে হবে। শরীরের ওজন বেড়ে যাচ্ছে কিনা, টিস্যুতে জমে যাচ্ছে কিনা, বা বাকি যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলো তোমার রিপোর্ট করতে হবে, টেস্ট করাতে হবে এগুলো আরকি। ঠিক আছে? আচ্ছা। এই যে ৩ টা রোগ পড়লাম, অ্যানজাইনা পড়লাম, হার্ট অ্যাটাক করলাম, হার্ট ফেলিউর করলাম। এটার মধ্যে হার্ট ফেলিউরটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। আচ্ছা। এই 4 চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবে। মাস্ট একটা সৃজনশীল আসবে। একটা সৃজনশীল মাস্ট আসে এবং তার মধ্যে রোগগুলা থেকে একটা সৃজনশীল মোটামুটি আইসা পড়ে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, দেখো যে এই রোগগুলোর মধ্যে একটা কোশ্চেন আইসা পড়ে। এর মধ্যে হার্ট ফেলিউরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা একটু ভালো মতো পড়ো তোমরা। ওকে? আচ্ছা। এরপর আসে আমাদের পেসমেকার। আমরা পেসমেকার সম্পর্কে আগেই বলছি। আমাদের ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে একটা নোড দেখছিলাম যেটার নামটা কি ছিল? সাইনো অ্যাট্রিয়াল নোড। এটাকেই আমরা বলি প্রাকৃতিক পেসমেকার। সাইনো অ্যাট্রিয়াল নোড, প্রাকৃতিক পেসমেকার। ওইটার কাজটা কি ছিল? সে একটা বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন করবে যার কারণে হৃৎপিণ্ড সবসময় পাম্প করবে। এখন খেয়াল করো, তুমি হাতটা নড়াইতেছো, তোমার মস্তিষ্ক একটা উদ্দীপনা দিতেছে, তুমি হাতটা নড়াইতেছো, তোমার একটা উদ্দীপনা দরকার হয়। চোখটা হঠাৎ করে বন্ধ করতেছো। ধরো একটা মশা তোমার চোখের দিকে আসতেছে, তুমি হঠাৎ করে চোখটা বন্ধ করে দিতেছো। এটা একটা উদ্দীপনা যে ধারে কাছে কিছু আসতেছে, আমার চোখটা বন্ধ করতে হবে। এটা একটা উদ্দীপনা। কিন্তু হৃৎপিণ্ড উদ্দীপনা ছাড়াই কিন্তু তুমি ঘুমায় থাকলেও, বসে থাকলেও, যে অবস্থায় থাকো না কেন, পাম্প করেই যাচ্ছে। পাম্প করা বন্ধ মানে তুমি মারা গেছো। তো পাম্প করেই যাচ্ছে। পাম্প করার জন্য কোনো উদ্দীপনা দরকার পড়ে না। সেই উদ্দীপনার কাজটা করে কে? সায়ানো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড বলা হয়। ওইটাকে আমরা বলি কি? পেসমেকার। ঠিক আছে? তরঙ্গ ছড়ায় দেয়, বৈদ্যুতিক তরঙ্গ ছড়ায় দেয়। সেটার সাহায্যে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কি? পেসমেকার। ওকে? এই পেসমেকার, এই সায়ানো অ্যাট্রিয়াল নোডটা অনেক মানুষের মানে বৃদ্ধ হয়ে গেলে এই সায়ানোয়াট্রিয়াল নোডটা দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়। অকেজো হয়ে গেলে তোমার কি কোনো আর বৈদ্যুতিক তরঙ্গ আসতেছে না, তুমি করতে পারতেছো না। তোমার কোনো মানে পাম্প হইতেছে না। মানে তোমার কোনো হার্টবিটই হইতেছে না। তখন কি করা হয়? মানে প্রাকৃতিক পেসমেকারের পরিবর্তে একটা যান্ত্রিক পেসমেকার লাগানো হয়। ঠিক আছে? একটা যান্ত্রিক পেসমেকার লাগানো হয়। সেই যান্ত্রিক পেসমেকারটাকে আমরা নরমালি একটা ব্যাটারি চালিত এবং জেনারেটর চালিত একটা পেসমেকার লাগানো হয়। আ একটা পেসমেকার লাগানো হয়। সেই পেসমেকার দিয়ে তোমার কি করতে হয়? তোমার সুস্থতাটা কি রাখে? বজায় রাখে। হৃদপিণ্ড স্বাভাবিকের চেয়ে ধীর দ্রুত গতিসম্পন্ন অনিয়মিত স্পন্দন হলে তাকে আমরা কি বলি? অ্যারিথমিয়া।
বুঝতে পারছো? অ্যারিথমিয়া বলি। যদি স্পন্দনটা বেশি বা কম হয় তখন তাকে আমরা বলি কি? অ্যারিথমিয়া। এটাকে স্বাভাবিক করার জন্যই আমরা পেসমেকারটা লাগাই। এই স্পন্দন দ্রুত বা কমে যাওয়া এটা নরমালি পেসমেকারের উপর নির্ভর করে। এখন যদি যেই এসএ নোট মানে প্রাকৃতিক পেসমেকার এটা যদি কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের একটা যান্ত্রিক পেসমেকার লাগানোর প্রয়োজন পড়ে। তো যান্ত্রিক পেসমেকার দেখতে কিরকম? এই যে দেখো একটা যান্ত্রিক পেসমেকার। এটার মধ্যে কি কি উপাদান থাকে? কিছু সেন্সর যুক্ত তার, এই যে দেখতেছো সেন্সর যুক্ত তার, আর একটা চ্যাপ্টা অংশ থাকে যেটার মধ্যে একটা লিথিয়াম ব্যাটারি থাকে আর একটা জেনারেটর থাকে। তাহলে তিনটা অংশ থাকে। সেন্সর যুক্ত কিছু তার থাকে, একটা লিথিয়াম ব্যাটারি থাকে আর একটা জেনারেটর থাকে। লিথিয়াম ব্যাটারিটা বুঝতে পারতেছো তোমার এনার্জি সাপ্লাই দিবে। আর সেন্সর যুক্ত তারগুলোর কাজ হলো কি? তোমার কোথায় কি লাগবে সেটা কালেক্ট করবে। আর জেনারেটরটার কাজ হলো কি? বৈদ্যুতিক সংকেতটা প্রেরণ করা। এই যে দেখো পেসমেকার কিভাবে লাগানো হয়। এখানে পেসমেকারটা লাগাইছি। এই সেন্সর যুক্ত তারগুলো আমার কি হৃৎপিণ্ডের মধ্যে লাগাই দিছি। এই যে ডান এট্রিয়াম, ডান ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল এগুলার মধ্যে এসে কিন্তু লাগানো হয়েছে। ঠিক আছে? তো এগুলা লাগানো হয়েছে, এগুলা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। পেসমেকারের গঠন বা কর্মপদ্ধতি কিভাবে কর্মপদ্ধতি করে সেটা একটু ব্যাখ্যা করে একটু শোনো, এটা অনুধাবনমূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। পেসমেকারের গঠন এবং কর্মপদ্ধতি। একটি লিথিয়াম ব্যাটারি থাকবে, এটা বললাম। একটি কম্পিউটারাইজড জেনারেটর থাকবে এবং শীর্ষে সেন্সরযুক্ত কতগুলো তার থাকবে। এই সেন্সরযুক্ত তারগুলোকে বলা হয় ইলেকট্রোড। এই তিনটা উপাদান থাকবে: ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, তারপরে হলো জেনারেটর, আর হলো কি? ইলেকট্রোড, যেটা হলো সেন্সরযুক্ত তার। তো কি করে, কিভাবে কাজ হয়? তোমার এই যে এটার মধ্যে যে ব্যাটারিটা থাকে, লিথিয়াম ব্যাটারিটা, সেটা জেনারেটরকে শক্তি প্রদান করে, মানে জেনারেটরটাকে চালু করে। প্রথম কাজটা হলো, এটা কাজটা করে কিভাবে? লিথিয়াম ব্যাটারিটার কাজটা হলো জেনারেটরটাকে শক্তি দিবে এবং জেনারেটরটা কি করবে? কাজ করবে, মানে তার ওপেন হবে। এই যে সেন্সর যুক্ত তারগুলা দেখো কোথায় আছে? এই অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকলের প্রাচীরে যুক্ত আছে। সেগুলা থেকে কি করবে সে? তার তথ্যগুলা সংগ্রহণ করবে। তথ্যগুলা সংগ্রহণ করবে দেখে কোথায় বৈদ্যুতিক সিগন্যাল প্রয়োজন সেটা সে সংগ্রহ করবে। এই সেন্সর যুক্ত তারগুলা তারা সেন্স করবে। সেন্স করে দেখবে যে কোথায় আমার দরকার, মানে আমার কোথায় আহ, আমার বৈদ্যুতিক সংকেত প্রেরণ করা দরকার, সেটা সে কালেক্ট করে কার কাছে নিয়ে যাবে? জেনারেটরের কাছে নিয়ে যাবে। জেনারেটর তারপর বুঝে শুনে কোথায় বৈদ্যুতিক সংকেত প্রেরণ করা প্রয়োজন সেখানে কি করে দিবে? বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে দিবে এবং হৃৎপিণ্ড যথারীতি পাম্প করতে থাকবে। এটাই হলো আমাদের পেসমেকারের প্রধান, এভাবেই কাজটা করে। একদম সহজ উপায় ব্যাখ্যা করলাম, আর কিছু না। মানবদেহে যেভাবে পেসমেকারটা এইভাবে স্থাপন করা হয়, একটা সার্জারি করার প্রয়োজন পড়ে আর কি। আচ্ছা, এক প্রকোষ্ঠ আমাদের পেসমেকার আছে, তিন ধরনের পেসমেকার আছে। তিন ধরনের পেসমেকার আছে। পেসমেকারকে আমরা কিসের ভিত্তিতে আমরা এটাকে ভাগ করব সেটা একটু দেখো। কয়টা তার থাকবে? পেসমেকারে সর্বোচ্চ ৩টা সেন্সর যুক্ত তার থাকে। ঠিক আছে? তাহলে একটা থাকতে পারে অথবা দুইটা থাকতে পারে অথবা কয়টা থাকতে পারে? ৩টা থাকতে পারে। এগুলার উপর নির্ভর করে আমাদের পেসমেকারে ৩টা প্রকার করা হয়েছে। ধরো এক প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার। এক প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার মানে এখানে সেন্সর যুক্ত তার থাকবে একটা। তো একটা তার যেকোনো একটা অংশে লাগানো থাকবে। আমাদের কি কি আছে? ডান এট্রিয়াম, বাম এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। ঠিক আছে? তাহলে একটা তার যেকোনো এক জায়গায় যেতে পারবে। তাহলে একটা তার হয় ডান এট্রিয়াম নাহলে ডান ভেন্ট্রিকলে যুক্ত থাকবে। ধরো ডান এট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলটা একটু অকেজো হয়ে গেছে, তাইলে তোমার যেকোনো একটাতে কি থাকবে? সে যুক্ত থেকে সেখান থেকে সংকেতটা প্রেরণ করবে। এটা একটা নরমাল, মানে নরমাল মানে হালকা প্রবলেম হয়েছে, ধরো শুধুমাত্র ডান এট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকলে প্রবলেম হয়েছে, মানে মোটামুটি একটা প্রবলেম হয়েছে, যেটার কারণে তোমার কি করতেছে? আমার পেসমেকার লাগানোর প্রয়োজন হচ্ছে। তো মোটামুটি প্রবলেমের জন্য এক প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকারই যথেষ্ট। তারপর যদি প্রবলেম একটু বাড়ে, ধরো তোমার ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল দুইটাতে একসাথে প্রবলেম হয়েছে, তাহলে তোমার দুইটা তার লাগবে। একটা ডান এট্রিয়ামের জন্য, একটা ডান ভেন্ট্রিকলের জন্য। এই দুইটা তার আমরা সংযোগ করি কি? দুইটা তার লাগবে। তাহলে এখানে কত প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার লাগবে? দ্বি-প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার লাগবে। তাহলে এটা প্রবলেমটা ভালোই হয়েছে আর কি। আর সবচেয়ে ডেঞ্জারাস প্রবলেম, মানে বেশি প্রবলেম যখন হয়ে যায়, মানে তোমার ধরো ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকল এই তিনটাতেই যদি প্রবলেম দেখা যায়, তখন আমরা ত্রি-প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার লাগে। আরেকটা জায়গাটা লাগে না, ওইটাতে প্রবলেম তেমন একটা দেখা যায় না, ওইটা সবচেয়ে প্রশস্ত, তো ওইটাতে প্রবলেম তেমন একটা দেখা যায় না, ওটার জন্য লাগে না। এই যে তোমাকে এখানে মনে রাখতে হবে যে কোন পেসমেকারটা কোন জায়গায় লাগানো হয়, কোনটার জন্য লাগানো হয়, এক প্রকোষ্ঠটা কোনটার জন্য, দ্বিপ্রকোষ্ঠটা কোনটার জন্য, ত্রিপ্রকোষ্ঠটা কোনটার জন্য। ঠিক এইভাবে তোমার
পেসমেকারটা তোমার এইভাবে প্রকারভেদটা এভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, তারপর আমাদের সার্জারিতে চলে আসি আমরা। সার্জারিতে চলে আসি, আমাদের ওপেন হার্ট সার্জারি। ওপেন সার্জারি, সার্জারি জিনিসটা কখন করার প্রয়োজন পড়ে, মানে তোমার ধরো সাপোজ ধরো হৃৎপিণ্ডে বা হৃৎপিণ্ডের আশেপাশে কোথাও প্রবলেম হলো, তখন তোমার কি করতে হয়, বা এই চেস্ট কেটে বা বুক কেটে একটা কি করা হয়, বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার বা যে অপারেশনটা করা দরকার সেটা সম্পূর্ণ করা হয়। এই বুক কেটে উন্মুক্ত করা মানে ওপেন হার্ট সার্জারি, এটাই হলো আমাদের ওপেন হার্ট সার্জারি। রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করে, তখন তাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলি। এটা কখন দরকার পড়ে, যখন তোমার বড় সড় প্রবলেম দেখা যাবে, তখন এই ওপেন হার্ট সার্জারিটা প্রয়োজন পড়ে। তো ওপেন হার্ট সার্জারি মোটামুটি ৩ প্রকার। একটা হলো অন পাম্প সার্জারি, একটা হলো অফ পাম্প সার্জারি, আর একটা হলো রোবট চালিত সার্জারি। আচ্ছা, অন পাম্প সার্জারি কি? অন পাম্প সার্জারি কি? যেমন অন পাম্প সার্জারিটা হলে কি করব আমরা? হৃৎপিণ্ডটাকে আলাদা করব। হৃৎপিণ্ডটাকে আলাদা করে কি করব? ওষুধ দিয়ে, মানে তোমার ধরো সাপোজ ধরো হৃৎপিণ্ডটাকে আলাদা করব। তো হৃৎপিণ্ডটাকে একটি মেশিনের মানে হৃৎপিণ্ডটাকে কি করবে, একটিকে ধরো সাপোজ ধরো একটি সার্জারিতে একটা অন পাম্প সার্জারিতে একটা মেশিন ইউজ করা হয়। মেশিনটার নামটা হলো কি, কার্ডিও পালমোনারি বাইপাস। কার্ডিও পালমোনারি বাইপাস নামে একটা মেশিন ইউজ করা হয়। এই সময় সাময়িকভাবে হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব নিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিভিন্ন অঙ্গ টিস্যুতে প্রেরণ করে। এটা হলো কি করে, মানে অন পাম্প সার্জারিতে কি করে, এই যে একটা মানুষ আছে, এই হৃৎপিণ্ডটাকে আলাদা করে ওষুধ দিয়ে এটাকে বন্ধ করে রাখে। এখন হৃৎপিণ্ড বন্ধ করে দিচ্ছে মানে পাম্প খাওয়া বন্ধ হয়ে গেছে। পাম্পটা করবে কে, তখন এই হৃৎপিণ্ডের দায়িত্বটা নিবে কে, একটা মেশিন, ওই যে কার্ডিও পালমোনারি মেশিন। সে কি করবে, হৃৎপিণ্ডের অনুপস্থিতিতে সে কি করবে, কি শরীরের বিভিন্ন অংশে নিজে রক্ত পাম্প করে শরীরের বিভিন্ন অংশে কি করে দিবে, চালনা করতে থাকবে। এটাই হলো অন পাম্প সার্জারি, মানে এখানে একটা মেশিন লাগবে না। অফ পাম্প সার্জারি কি, যেটাতে কোনো মেশিন লাগবে না, এখানে একটা চিকিৎসাবিদ একটা ওষুধ প্রয়োগ করবে, যেটা সাহায্যে তোমার কি করবে, তোমার হৃৎপিণ্ড একটু মন্থর হয়ে বাকি রক্ত চলাচল গুলো স্বাভাবিক থাকবে। ঠিক আছে, তবে অন পাম্পটা সবচেয়ে বেশি প্রচলিত, আর অফ পাম্পে ওষুধ দিয়ে তোমার এই কাজটা করে। আর রোবট, আরেকটা আছে রোবট সহযোগী সার্জারি। এটার মধ্যে রোবট, একটা নির্দিষ্ট একটা রোবট কি করবে, যান্ত্রিক হাত দিয়ে এই কাজগুলো সম্পন্ন করে। ঠিক আছে, যান্ত্রিক হাত দিয়ে কাজগুলো সম্পন্ন করে, তখন তাকে আমরা বলি কি, রোবট সহযোগী সার্জারি। ঠিক আছে, আর চিকিৎসক ত্রিমাত্রিক দৃশ্যে সেটা দেখতে পান। চিকিৎসক কম্পিউটারে মানে ক্লিক করে করে রোবটটাকে নির্দেশ দেয়, তুমি এইটুক কাটো, এটা আনো, ওইটা আনো। রোবটই সব কাজটা করে। আর নিয়ন্ত্রণ কম্পিউটার থেকে নিয়ন্ত্রণ করে কে, একটা চিকিৎসক। এটাই আমরা বলি রোবট সহযোগী সার্জারি। আচ্ছা, এবার দেখো আমরা ওপেন হার্ট সার্জারির পদ্ধতিটা কিভাবে, ওপেন হার্ট সার্জারির পদ্ধতি বা কিভাবে করা হয় সেটা একটু আমরা দেখব। ওপেন হার্ট সার্জারির পদ্ধতিটা আমি একটু বলি, একদম সংক্ষেপে বলি, একটু শোনা, খেয়াল করে শোনো। একটা অ্যান্থাসিয়া নামে একটা ইনজেকশন আছে, তোমার দেহে আগে দিবে। অ্যান্থাসিয়াটা তোমার দেহে আগে প্রবেশ করাবে। এটার কারণে কি, তোমার শরীর অবশ হয়ে যাবে। অবশ হয়ে গেলে কি, তোমার কোনো ব্যথা অনুভব হবে না। যদি অ্যান্থাসিয়া না দেয়, প্রচন্ড ব্যথায় তুমি হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারো, হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। তো অ্যান্থাসিয়া দিয়ে তোমার কি করবে, আগে তোমার শরীরটাকে অবশ করবে। তারপর তোমার বুকের যে কি আছে, বুক এবং স্টারনাম যে হাড় ইয়াটা আছে, যতটুকু আছে, ওগুলা কেটে তোমার বুকটা একটা উন্মুক্ত করবে বা বড় একটা গর্ত সৃষ্টি করবে। গর্ত সৃষ্টি করে তারপর ভিতরটা ভালো মতো যখন দেখতে পাবে, তখন তোমার কি করবে, ওই যে হৃৎপিণ্ডটা হৃৎপিণ্ডের মধ্যে একটা ওষুধ দিবে, যার কারণে হৃৎপিণ্ডটা মন্থর হয়ে যাবে। হৃৎপিণ্ডের অনুপস্থিতি তখন কি, হৃৎপিণ্ড পাম্প করতে পারবে না। হৃৎপিণ্ড পাম্প করতে না পারার কারণে তখন একটা মেশিন লাগাই দিবে, ওই যে কার্ডিও পালমোনারি মেশিন। সে কি করবে, তোমার পাম্পটা চালায় রাখবে। এই যে তোমার যেটা বলছিলাম, ওই যে তোমাদের কার্ডিও পালমোনারি মেশিন, এটা কাজটা করবে। প্রথমে কি করবে, অ্যান্থাসিয়া দিবে, হৃৎপিণ্ডটাকে উন্মুক্ত করবে, হৃৎপিণ্ডটাকে ওষুধ দিয়ে মন্থর করে রাখবে। হৃৎপিণ্ডের জায়গায় মেশিনটা কি করবে, তোমার পাম্প চালায় রাখবে। পাম্প চালায় রাখবে, এখন এখন উন্মুক্ত অবস্থায় আছে। ডাক্তার তার মতো অস্ত্রোপচার চালাবে। অস্ত্রোপচার চালায়া কি করবে, মেশিনটা খুলে ফেলবে, হৃৎপিণ্ডটাকে আগের জায়গায় বসাবে এবং নর্মাল অবস্থায় পাম্প করা দিবে। এটাই হলো ওপেন হার্ট সার্জারি, মানে বাহ্যিক একটা ইয়া। যদি ভিতরে কিছু জানতে চাও, ডাক্তার হও, জানতে পারবে। ঠিক আছে, এটাই হলো আমাদের ওপেন হার্ট সার্জারি পদ্ধতি। সতর্কতা অবলম্বন করতে হবে, বা এগুলো একটু দেখো। আরেকটা আছে করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারি একটা ছবির সাহায্যে আমি দেখাবো। এই যে দেখো ধমনী গুলো আছে, মহাধমনী যেগুলো আছে, অনেক সময় কি করে,
বাইপাস শব্দটার অর্থটা আমরা একটু আগে চিন্তা করি। ধরো একটা রাস্তা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তখন আমরা একটা বিকল্প রাস্তা দিয়ে আমরা কি করে দেই? মানে গাড়িগুলা যাতে চলে যাইতে পারে সেটা একটু আমরা দেখে দিই। এই যে বাইপাস করে দেই না, গাড়িগুলোকে বাইপাস করে দেই, এইটাকে আমরা নরমালি বাইপাস, তোমরা নাম শুনছো বাইপাস। বাইপাস বলতে আমরা রাস্তার কথা মনে পড়ে। এখানে কি করে? ধরো একটা ধমনী, এই যে মহাধমনী ধরো কি করতেছে তোমার, মহাধমনীগুলা ধরো তোমার কি করতেছে? রক্ত নিতে পারতেছে না। কেন? তার মধ্যে কোলেস্টেরল জমে গেছে। তাহলে রক্তটা কি করতে পারতেছে না? এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারতেছে না। যাইতে না পারার কারণে কি? রক্ত যদি হৃৎপিণ্ডে না যায় ঠিকমতো, পাম্প না হয়, তাহলে তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তুমি মারাও যেতে পারো। তখন কি করা হয়? তোমার দেহের অন্য অংশ থেকে একটা ধমনী কেটে আনে। কেটে আইনা মানে যেটা মোটামুটি কাজে লাগতেছে না, এমন একটা ধমনী কাইটে আইনা কি করে? এই যে দেখো, এই যে এখান দিয়ে যাওয়ার কথা, সেটা দেখো এখান দিয়ে কোলেস্টেরল জমে গেছে, এটাকে দেখো একটা ধমনীর সাহায্যে এখান দিয়ে বাইপাস করে এখানে পাঠাই দিছে। বাইপাস যে প্রতিবন্ধকতা আছে, এজন্য কি করতেছে? আরেকটা রাস্তা দিয়ে বাইপাস করে পাঠাই দিছে। এটাই হলো করোনারি বাইপাস। ঠিক আছে? কি করা হয়? তোমার বুক, হাত, পা বা তলপের বিভিন্ন অংশ থেকে তোমার কি করে? ধমনী সংগ্রহ করে। ধমনী সংগ্রহ করে কি করে? অস্ত্রোপচারের মাধ্যমে কি করে দেয়? যে এরকম বাইপাস করে দেয়। তারপর কি আগের মতো করে দেয়। এটাই হলো আমাদের করোনারি বাইপাস সার্জারি। ঠিক আছে? আরো এমন কথা আছে, তুমি একটু পড়লে জানতে পারবা। এই জিনিসটা মানে মেইন জিনিসটা এইটা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা করব এনজিওপ্লাস্টি। ঠিক আছে? এইগুলা পড়ো একটু, যে এনজিওপ্লাস্টি এটা একটু কি? আচ্ছা, আমরা তো বলতেছি বাইপাস করতেছি, অস্ত্রোপচার করতেছি। এখন স্যার বলতে পারো যে ধমনীর মধ্যে যে কোলেস্টেরলটা জমছে বা প্লাকটা জমছে, ওই প্লাকটাকে কি আমরা সরাইতে পারি না বা পরিষ্কার করতে পারি না? এই পরিষ্কারকরণের কৌশলটাই হলো এনজিওপ্লাস্টি। এনজিও মানে রক্তবাহিকা, প্লাস্টি মানে পুনর্নির্মাণ। তোমার রক্তবাহিকার পুনর্নির্মাণ মানে প্লাকটাকে আমরা কি করে দেব? ধুয়ে মুছে সাফ করে দেব। ওই প্লাকের কারণে কিন্তু তোমার বুকে ব্যথা, হার্ট ফেলিউর, হার্ট অ্যাটাকের মতো মারাত্মক রোগ হইতেছিল। ওই প্লাকটাকে কিভাবে সরানো হয় সেগুলো আমরা একটা চিত্রের সাহায্যে দেখব। ঠিক আছে? এই প্লাকটাকে সরানোর ওয়ে হলো ৪টা। এই যে দেখো প্লাগ জমছে, এই প্লাগটাকে আমরা এখন সরাবো। এই সরানোর ওয়ে হলো কয়টা? 4টা ওয়ে আছে। এই ওয়ে গুলাকে আমরা বলি কি? এনজিওপ্লাস্টি। প্রথম প্লাস মানে প্রথম আহ, মানে এনজিওপ্লাস্টিটা হলো বেলুন এনজিওপ্লাস্টি। বেলুন এনজিওপ্লাস্টিটা কিভাবে করা হয়? এই যে এখানে একটা সুতার মধ্যে একটা অংশ ঢুকানো হয়। ঢুকাইয়া ওইখানে কি থাকে? একটা বেলুন থাকে, না ফুলানো অবস্থায় থাকে। ভিতরে ঢোকায় করে কি? বেলুনটা ফুলাই দেয়। বেলুনটা ফুলাই দিলে দেখো তো কি হয়ে গেল? প্লাগ গুলো একদম সাইডে চাইপা গেল না? চাইপা গিয়ে তোমার কি একটা মোটামুটি একটা রাস্তা সৃষ্টি হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের বেলুন এনজিওপ্লাস্টি। অনেকটা এরকম, তুষার রাস্তার মধ্যে তুষার আটকা পড়ে ওই যে রাস্তা বন্ধ হয়ে যায় না, বরফ পইড়া, তো বরফটাকে পরিষ্কার করে দিলে মানুষ রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারে, এরকম অবস্থা। এখানে বেলুন, একটা নরমাল বেলুন ঢোকানো হয়, তারপর বেলুনটা ফুলাই দেওয়া হয়। ফুলাই দেওয়ার কারণে কি হইতেছে? তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যেতেছে এবং তোমার কি, তুমি এখান দিয়ে যাইতে পারতেছো। আচ্ছা, লেজার এনজিওপ্লাস্টি। লেজার এনজিওপ্লাস্টি কি করে? তোমার এখানে ভিতরে ঢুকে এই যে দেখো, এই যে সাদা সাদা যেগুলো, এগুলো তোমার প্লাগ জমছে। তুমি এখানে কি করতে পারো? একটা পাইপের সাহায্যে একটা লেজার মানে একটা পাইপ ঢুকাইতে পারো, যে পাইপটা তোমার কি করতেছে? লেজার রশ্মি ছুটতেছে। তো তুমি ওইখানে গিয়ে লেজার রশ্মিটা অন করে দিলে, লেজারটা কি করবে? প্লাগটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। এটা একটা, এটা হলো তোমার লেজার এনজিওপ্লাস্টি। আচ্ছা, পরেরটা হলো তোমার কি? করোনারি অ্যাথ্রেক্টমি। করোনারি অ্যাথ্রেক্টমি এটা কি করে? ঘূর্ণি। এটা কি করে? তোমার একটা ঘুরতে পারে এরকম একটা মোটামুটি গোলাকার একটা জিনিস ঢুকানো হয়। ঢুকাইয়া করে কি? এটা ঘুরায়। ঘুরাইলে যার কারণে কি হইতেছে তোমার? ঘুরাইলে যার কারণে তোমার কি হইতেছে? তোমার এটা কি পরিষ্কার হয়ে যেতেছে। ঘুরাইতেছে আর কি হইতেছে? পরিষ্কার হয়ে যেতেছে। এটা। আরেকটা আছে করোনারি স্টেন্টিং। করোনারি স্টেন্টিং যেটা আছে, যে তোমাদের এখানে দেখতে পারবা, আহ এটা করোনারি স্টেন্টিং এর, এটা হলো পার্মানেন্ট। পার্মানেন্টটা কি? দেখো এখানে বুঝতেই পারবা। এই যে একটা বেলুনের সাহায্যে, বেলুনের চারপাশে কিন্তু দেখো একটা ধাতব একটা জিনিস আছে, এই যে চারপাশে প্লাগ জমে আছে। আর এই যে একটা বেলুন ঢুকানো আছে, বেলুনের চারপাশে দেখো একটা ধাতব জাল আছে। তারপর বেলুনটাকে ফুলানো হইলো, বেলুন ফুলানোর কারণে ধাতব জালটাও ফুলে উঠছে। তারপর বেলুনটাকে আস্তে আস্তে করে বের করে দেওয়া হলো এবং ধাতব জালটা ওইখানেই রয়ে গেল। এখানে রয়ে গেল কি? এখানে দেখো কখনোই সংকীর্ণ হবে না, এটা সব সময় প্রশস্ত অবস্থায় থাকবে, কোনো প্রবলেম হবে না। যার কারণে এটা হলো তোমার পার্মানেন্ট। আর বাকিগুলা কি? ভিতরে পরিষ্কার করে আসে। আর এটা হলো পার্মানেন্ট একটা দিয়ে দেয়, যাতে আর কখনো প্লাগ না জমতে পারে। তবে 4টার মধ্যে ভিন্নতা আছে। এভাবে এনজিওপ্লাস্টি করা হয়। ঠিক আছে? এনজিওপ্লাস্টি খুবই ইম্পর্টেন্ট।
এনজিওপ্লাস্টি না করলে তোমার ওই রোগগুলো হবেই। ঠিক আছে? এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়। ঠিক আছে? চতুর্থ অধ্যায়টা ছিল। চতুর্থ অধ্যায় আমরা শেষ করলাম আজকে বায়োলজি বা চতুর্থ অধ্যায় শেষ করলাম। নেক্সট দিন হয়তো আমরা আবার ইনশাল্লাহ আমাদের কেমিস্ট্রি পড়বো, যেটা তোমরা বলো আর কি। ঠিক আছে? তো এই ছিল আজকের মতো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, নাইলে মিটিং এন্ড করবো আর কি। আর সমস্যার জন্য একটু মানে এই কথা বলতেছিলাম তো বড় ভাইয়ের সাথে, এই জন্য একটু সমস্যা হয়েছিল। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ ক্লাস করবো, একদম টাইম মতো ক্লাস করবো। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।